শুরুতেই বললেন 4টা গরু দিয়ে শুরু, 3টা বিক্রি, একটা মায়ের বলে দেওয়া গরুটা রেখে আজকে এই অবস্থায়। সেটটা করার সময় আসলে কোন কোন বিষয়গুলো ভাই লক্ষ্য রাখতে হবে যেন গরু, সেটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। খামারটা যখন শুরু করছিলেন বা খামার শুরুর পরে অবশ্যই সবসময় কিন্তু মানুষ সঠিক কাজ করতে পারে না, ভুল অনেক ভুল করছেন। কি ভুলটা আপনার সবচেয়ে বেশি? আপনার মাসিক খরচ কেমন খামারে? খামারে কোল বসে লোকজন যে বর্তমানে এখন আমার প্রায় 5 লাখ টাকার কাছাকাছি প্রতি মাসে খরচ হচ্ছে। লাভ করতেছেন কত টাকা? কতগুলো গরুর পিছনে একজন করে লোক আসলে আপনার দেওয়া উত্তম মনে হয়? আচ্ছা ভাই, এই জার্সি এবং হলিস্টিয়ান ফ্রিজিয়ান এই জাতের গরুগুলো লালন পালন করার কারণ কি? কখনো কেমন হয়েছে মনে হয়েছে লস খাচ্ছেন বা ক্ষতির মুখে পড়ছেন, মনে হয়েছে খামার বন্ধ করে দেই, আবার ঘুরে দাঁড়াইছেন? বন্ধ করেছি না, কিন্তু কেমন এক সময় প্রচুর ক্ষতিগ্রস্ত পড়ছিল আমার জীবনে সর্বোচ্চ ভাগ। আপনার কি মনে হয় যে একটা সফল খামার গড়ে তুলতে কি কি বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা? আসসালামু আলাইকুম। আজ 24শে নভেম্বর 2025, একদম ভিন্ন ধর্মী একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে একটা সফল খামারির সফলতার গল্প জানাবো, তার সফলতার পিছনের গল্পটা আপনাদেরকে জানাবো। কথা বাড়াবো না, ভাইয়ের সাথে কথা বলবো। যে খামারটাতে আসছি অনেক ডেয়ারি ফার্ম, যার স্বত্বাধিকারী আমাদের আনোয়ার ভাই। তিনি একটা অত্যাধুনিক খামার গড়ে তুলছেন। তার এই খামার গড়ে তোলার পিছনের গল্পটা কি সেটা ভাইয়ের থেকে শুনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সব মিলে যথেষ্ট পরিমাণ ভালো রাখছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটা খামার গড়ে তুলছেন ভাই। আমি আসার পরে হেঁটে হেঁটে আপনার গরুগুলো শুধু দেখতেছিলাম। কি ধরনের গরু নেই আপনার এই খামারে? প্রেগনেন্ট, দোয়াল, একদম বাচ্চা থেকে শুরু করে সব লেভেলের গরু আপনার আছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে গরুর জগতের সব ধরনের প্রোডাক্ট আছে। গাভী, বাচ্চা, ষাঁড়, যে যে ধরনের কালেকশন করতে চায় আলহামদুলিল্লাহ আমার সব ধরনের প্রোডাক্ট আছে, সবকিছু রাখছেন। আচ্ছা, শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা জানাবেন। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, অনেক ডেয়ারি ফার্ম। আমার ঠিকানাটা পাবনা জেলার ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি, হারোপাড়া। দর্শক, আজকের যে প্রতিবেদনটা আপনারা দেখবেন এটা কোনো সেল পোস্ট না। আপনারা চাইলে ভাইয়ের থেকে পরামর্শ নিতে পারবেন, ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন। সেই সুবাদে ভাই আপনার নাম্বারটা বলে দেন। 01761577336। খামারটা শুরু কিভাবে ভাই? খামার ছোট থেকেই বড় হয়, যে কোনো জিনিস ছোট থেকে। আসলে এটা আমার পূর্বপুরুষ থেকে এই খামারের সাথে জড়িত। আমিও এক সময় ছোট থেকে আর কি লেখাপড়ার জন্য বাবা মা চেষ্টা করছে, লেখাপড়া করিনি। তখন থেকে আস্তে 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 ছোট থেকে এই পজিশনে আসা, এবং কোনো এক সময় বিদেশের জন্য অনেক টাকা ইনভেস্ট করছিলাম। বিদেশ যাওয়ার টাকা পয়সা জমা দিয়ে বিদেশের টাসপোর্টে একবারে 8 দিনের মধ্যে বের করে নিয়ে আসছিলাম। সেখানে বিদেশ যাওয়া হলো না। তো ওখান থেকে বিদেশ না যা আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যথেষ্ট পরিমাণ একটা ভালো পজিশনে রাখছে, ভালো আছি, এটাই আলহামদুলিল্লাহ। মানে আপনার পূর্বপুরুষ বাবা দাদাদের দেখে আসছেন গরুর খামার, সেই জায়গা থেকেই বোধহয় একটা আলাদা চাহিদা ছিল। চাহিদা ছিল আসলে। তখন লেখাপড়ার জন্য বহুত চেষ্টা করছে। আসলে আমি নিজের ইচ্ছেতেই লেখাপড়াটা হয় নাই। বিদেশ যাওয়ার আমার ইচ্ছা ছিল, সেটাও হয় নাই। আলহামদুলিল্লাহ আজকে যে পজিশনে খামারটা দাঁড় করাইছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, কারণ আমার আন্ডারে আরো 10টা লোক কাজ করতে পারছে। তাহলে অবশ্যই আমি ভালো আছি। অবশ্যই আপনার ছাত্র জীবন থেকে আসলে খামারের পিছনে শ্রম দিয়ে আসছেন। হ্যাঁ, শুরুতে এই বিনিয়োগটা কিভাবে করছিলেন ভাই? আমার শুরুর বিনিয়োগটা প্রথমত ছোট থেকে 2-3টে বকনার থেকে শুরু। 2-3টা বকনা থেকে শুরু, পাশাপাশি আবার চেক গাবের কিছু গরু দিয়ে শুরু। আচ্ছা, ওই যে শুরুই শুরু। এই যে বকনাগুলো কিনছিলেন, টাকাটা কিভাবে আপনার আসলে জোগাড় হচ্ছিল? আমার মানে ইতিহাসের তো শেষ নাই না, কারণ আমার একসময় ছোট থাকতে 4-5টা-7টা খাসি থাকতো। ওই খাসি একসময় দেখা যায় 7-8 হাজার টাকা করে বিক্রি হইতো সেই সময়। সেটাই। আর ওই খাসির থেকে আসলে বিনিয়োগটা শুরু। তারপর বাপ মার কাছ থেকে কিছু হেল্প ছিল। হ্যাঁ, যে কোনো বাবা মা যখন দেখবে তার সন্তানের চাহিদার দিকটা, তখন বাবা মা আগ্রহ করেই দিবে। আসলে ওইখান থেকে আমার ছোট পরিসরে এক সময় খামার ছিল। তো এখন যখন দেখলাম যে আমার ওইখানে জায়গায় আমার কভার হচ্ছে না, তখন আস্তে করে আমার আবার ওই জায়গাটা প্রজেক্টটা বড় যেতে চলে আসা। কত বছর বয়স থেকে খামারটা আসলে শুরু? আমার 15 বছর বয়স থেকে আমি খামারের সাথে। কত সাল
সাল ছিল সেটা? সেটা তাও 95। 95 সাল, 95 থেকে। আমার জন্মের পূর্বে ভাই, তাহলে তো অনেক অভিজ্ঞতা নিয়ে আচ্ছা, আসছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? প্রথমত আমার গরু ছিল হলো 4টে। 4টা গরু? 4টা। অনলি 4টা? আর অনলি 4টে ছিল। 4টার পরে বিদেশ যাওয়ার সময় একসময় সব বিক্রি করে দিলাম। বিক্রি করে দিয়ে একটা বাচ্চা আমার মা বিক্রি করে দিয়ে দিয়েছিল না। একসময় খামার ক্লোজ করে দিয়ে বিদেশের জন্য, যখন একটা ছিল আমার মা আর ওই বকনাটা বিক্রি করতে দিয়েছিল না। পরবর্তীতে বিদেশ যাওয়া হলো না, তখন একটার থেকে শুরু করে আজ এই পর্যন্ত এখন আজকে এই অবস্থায় এই আসছেন। অবস্থায় আসছি। আচ্ছা, প্রথমে যখন খামারটা আপনি শুরু করছিলেন, অবশ্যই যে কোনো কিছু শুরু করতে গেলে কিন্তু অনেক চ্যালেঞ্জ মুখোমুখি হয়। অবশ্যই, অবশ্যই। শুরুতে কি চ্যালেঞ্জগুলো আপনার সামনে আসলে আসছিল? তখন তো অত অভিজ্ঞতা ছিল না, জাতের অভিজ্ঞতা ছিল না, রোগ ব্যাধির অত অভিজ্ঞতা ছিল না। ঠিক আছে, কখন কোন জিনিসটা ব্যবহার করতে হবে এই জিনিসগুলো অভিজ্ঞতা ছিল না। ধীরে 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 আসলে অটো অভিজ্ঞতা এসে যায়। যখন এই জগতে থাকা যায়, যখন এরপর চিন্তা ভাবনা করা যায়, তখন চিন্তা ভাবনা আসলে কোন জিনিসের পর কোন জিনিস প্রয়োজন সেটাও অটো চলে আসে। অটো চলে আসে, আপনাকেও সেইগুলো আসলে ভাবতে হবে হ্যাঁ। যে আমি কি করলে আমার খামারটা বড় হবে, সেটাই। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে সব সময়। আচ্ছা, আপনার খামারে এখন মোট কতটা গরু আছে? আমি অবশ্যই এসে গুনছি, আপনি বলেন তাও। হয়তো 70+ হবে। হ্যাঁ, ওরকমই গরু আছে, সব লেভেলের গরুই রাখছেন। আপনার কোন কোন জাতের গরুগুলো পালতেছেন ভাই? বর্তমান হলস্টেইন ফ্রিজিয়ান এবং জার্সি সবই তো। হলস্টেইন ফ্রিজিয়ানের ক্রস এবং জার্সির ক্রস। 100 জাত তো বাংলাদেশে নাই। হ্যাঁ, আসলে 100 জাত আমাদের বাংলাদেশে নাই। আমরা মুখে এক একজন এক এক রকম বলে থাকি। এখন মোটামুটি আমাদের বাংলাদেশে যে জাতটা মিলছে 100 না হলেও মোটামুটি 75-80 এর অধিক পার্সেন্ট আচ্ছা ভাই, এই আছে। জার্সি এবং হলস্টেইন ফ্রিজিয়ান এই জাতের গরুগুলো লালন পালন করার কারণ কি আসলে? এই গরুগুলোকে লালন পালন হলো, ওই গরুগুলো আমাদের দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ভালো। অ্যাডজাস্ট হওয়ার কারণে এই গরুগুলি আমাদের বাংলাদেশের দুধ কন, খাওয়া দাওয়ার কন, আবহাওয়া কন, সব কিছু ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় দ্রুত। আচ্ছা, যখন এই শেডটা আপনি তৈরি করেন, আপনার এখানে বেশ বড় এরিয়া নিয়ে শেড করা, শেডটা আসলে কিভাবে তৈরি করছিলেন? না, আপনার পরিকল্পনা কেমন কি ছিল? তা আসলে যেহেতু অন্য কোনো ব্যবসা বাণিজ্য যাই করি না করি, কিন্তু যত ব্যবসাই করি এটাই আমার হলো অরিজিনাল একটা ব্যবসা। এবং আমার একটা গরুর পর একটা মায়া মমতা আছে। আমি যেখানে না থাকি আর না থাকি, আমার খামারে যত সময় না আসি, আমার মনের মধ্যে একটা ধুক ধুক থেকেই যায়। ভালো লাগে না? ভালো লাগে এই না, যে এই ঘুম জন্য- থেকে উঠেই চলে আসছেন ঘুম খামারে। থেকে উঠে ডাইরেক্ট কিন্তু খামারে আসছি। আর শেডটা করার সময় আসলে কোন কোন বিষয়গুলো ভাই লক্ষ্য রাখতে হবে, যেন গরু, শেডের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। সেটের পাশ, গুড়া, খাবার গুড়া, এগুলো একটা মাপ আছে। যেমন এই যে সাইডের যে চওড়াটা আছে, না 8 ফিট, কিন্তু 8 ফিট আছে। 8 feet। ফিট শুধু গরুর জায়গা আছে, ড্রেন কিন্তু 8 ফিটের বাইরে। 8 ফিটের বাইরে আবার ড্রেন, ড্রেন। মানে মানে যেন পানিটা যাতে গড়ে চলে অনায়াসে যেতে ঘুরে চলে পারে। আসে, চলে কোনো যেতে কিছু যেন শেডের মাঝখানে না জমে। এবং আগা পার থেকে পাছা পার তলে ডাউন করা আছে হলো 2 ইঞ্চি। মানে পানিটা গড়ে যাবে। একবার অতিরিক্ত গাভী গরুর জন্য অতিরিক্ত ডাউন করা ঠিক হবে না। আচ্ছা এই জন্য 1.5 থেকে 2 ইঞ্চি ডাউনটা দিলে বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা, আপনি আপনার গরুগুলোকে প্রতিদিন খাদ্য কিভাবে আসলে দিচ্ছেন এখন? আমাদের খাদ্য টাইম টু টাইম। আসলে দিনরাত 24 ঘন্টা খাবার খাবে, 6 ঘন্টা, 3-6 ঘন্টা খাবার খাবে। 3-6 ঘন্টা খাবার খেয়ে বাকি সময় জাবর কাটবে, বাকি সময় ঘুমাবে এবং জাবর কাটাবে। তাইলে গরু সুস্থ। কি কি খাবার খাওয়াচ্ছেন এখন বর্তমান ধানের খেয়ার আর খোলবুসি, ধানের গুঁড়া, ভুট্টার গুঁড়া, মোটামুটি 5-7টা আইটেম দিয়ে নিজেই আমি মিক্সড করে নিয়ে ওইটাই আমি খাচ্ছি। আমি বাইরে কোনো ফিট মিট ইউজ করি না। তার মানে নিজের তৈরি করা খাদ্য সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। তাহলে রোগ বালাই হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। অনেক সময় ন্যাচারাল খাবার, যা ভালো মানের খাবার, যা আমি তো এই কুমা দামের খাবার চাই না। আমি তো সবসময় ভালো মার্কেটের যে ভালো মানের যে খাবারটা আছে সবসময় আমি নিয়ে এসে 5-7টা আইটেম দিয়ে আমি নিজে মিক্স করে নিচ্ছি। আপনার এখানে আমি প্রেগনেন্ট, রেডি প্রেগনেন্ট এবং দুধের গাভী সব রকম গরুই দেখতে পেলাম। সকল ধরনের সবগুলোকে কি একই ধরনের খাবার একই দেন? খাবার। আচ্ছা, দুধের গরুর জন্য আলাদা খাবার দেওয়ার দরকার নেই, শুধু কাঁচা ঘাসটা আলাদাভাবে ওদের একটু বেশি কাঁচা ঘাস দিতে এখন হয়। তো আমাদের কাঁচা ঘাস এখনো হয় না পর্যাপ্ত পরিমাণ। কাঁচা ঘাস চাউল করে লাগানো শুরু হচ্ছে, যত সামান্য কিছু আসতেছে। আসলে যখন কাঁচা ঘাস খাবে সবাই খাবে কাঁচা ঘাস। আচ্ছা, আমরা তো আসলে গরুর রোগ বালাই হলে ডাক্তার এনে কিন্তু চিকিৎসা দেই, কিন্তু প্রত্যেকটা খামারেরই উচিত পূর্ব থেকে কিছু সতর্কতা অবলম্বন করা, আসলে যেন রোগে আক্রান্তই না হয়। আমার খামারে আমি ভ্যাকসিন, যেমন নিয়ম মাফিক যখন যে ভ্যাকসিনটা থাকে ব্যবহার করি, কৃমিনাশকটা ব্যবহার করি। হ্যাঁ, তারপরে বালা মুসিবত আসতেই পারে, ওটা বালা মুসিবত আসবে। বালা মুসিবত করার জন্য ওটা আমাদের মধ্যে সে অভিজ্ঞতাটুকু অর্জন করেছি আল্লাহর রহমতে। আসলে এই গরুর কি সমস্যা, কোন জায়গায় সমস্যা, এটা আমরা ডাক্তারের সাথে পরামর্শ করার পরে কখন ওকে ট্রিটমেন্ট করা হয় আর কি। আচ্ছা,
যে কোনো খামারের ব্যবস্থাপনায় একটা মূল ব্যাপার হচ্ছে কিন্তু হিসাব নিকাশ রাখা। আপনি কত টাকা খরচ করতেছেন, কি খাওয়াচ্ছেন, হিসাব নিকাশটা আপনি কিভাবে মেনটেন আসলে করেন? আমার এই খামারের ব্যবসায় কোনো ভাগই নেই, কোনো পার্টনার নেই, যা আছে সব আমার আন্ডারের লোক আছে 10টা। আচ্ছা। সম্পূর্ণ বিয়ার আমারই করতে হয়, কিন্তু হ্যাঁ বছর শেষে আমি একটা যা হিসেব করি যাতে আমার আয় হয় কেমন হলো। ঠিক আছে, আমার তো দিনে দিনে হিসেব করা আমার সম্ভব না, যেহেতু আমার কোনো পার্টনার নেই, কোনো ভাগই নেই। আমি বছর শেষে একবার যা হিসেব করি যে আমার আয় ভাই কেমন কি হলো, তাতে আলহামদুলিল্লাহ। আর পিছন ফিরে তাকাইতে হয় না। দুধ পাচ্ছেন কত লিটার প্রতিদিন খামার এখন থেকে? বর্তমানে সকাল বিকাল দিয়ে মোটামুটি 120-30 লিটার আছে আর কি। আচ্ছা, যে দুধটা পাচ্ছেন সেটা বিক্রি করেন কোথায়? আমাদের এলাকার এক ম্যানেজার আছে, এখানে আমি কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি। কন্ট্রাক্ট দিয়ে দিচ্ছেন, তাতে দুধের থেকে যে টাকাটা আসতেছে গরুর খরচে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকে তো খরচ দিয়ে হিমশিম খায়, খরচ মিলাতে পারে না, লস আমাদের খায়। খরচটা আলহামদুলিল্লাহ যে কোনো ফুলের সাইডে হয়ে আসছে, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের ব্যবসায়িক প্রজেক্ট, তো ওখান থেকে দেখা যাচ্ছে আমার তো দুধ তো ওইভাবে সবসময় থাকে না ওই পরিমাণ, কম বেশ হয়, কারণ কিনা বেচা যখন হয় তখন কম বেশ হয়ে যায়। তারপরে যে দুধের বিলটা না রাখালের দিক থেকে না এই খাবারের দিক থেকে যে কোনো এক সাইডে আমার কভার হয়। দুধ বিক্রিটা যেন অনায়াসে হয় সেই দিকটাও খামার করতে কিন্তু লক্ষ্য রাখতে হবে। অবশ্যই, অবশ্যই। আপনি যদি দুধ বিক্রি করার জায়গায় না পান তাহলে তো দুধ উৎপাদন করে কোনো লাভ হচ্ছে না। হচ্ছে না। আচ্ছা, বাজার খারাপ থাকলে কি করেন ভাই? আসলে বাজার কম বেশি অনেক সময় একটু একটু হতেই পারে, এবং বাজার কমের সময় কম, বেশি সময় বেশি, কারণ বাজারের সাথে আমাদের চলতে হয়। সেটাই। কারণ আমার মুখের দিকে তাকাতে বাজার চলবে না। পণ্যের পর তাকালে বাজারটা হাফ ডাউন হবে। আচ্ছা, আপনার মাসিক খরচ কেমন খামারে? আমার কোলবসী লোকজন দিয়ে বর্তমানে এখন আমার প্রায় 5 লাখ টাকার কাছাকাছি। প্রতি মাসে খরচ হচ্ছে, লাভ করতেছেন কত টাকা? এটা তো আসলে লিমিট থাকে না, আমারও যে হিসেবটা হয় বছরে একবার যায়। বাৎসরিক হিসাবটা আসলে এমনও খামারের মাসে জন্য সবচেয়ে এমনও বড়। মাসে যা কামাই হচ্ছে 5 লাখ টাকা, এমনও মাসে 2 লাখ টাকা, এমনও মাসে ঘাটতি আসছে, দেখা যাচ্ছে আবার যা বছরে যা কি কম বেশি থাকে। মানে লাভটা থাকতেছে এভারেজে একটা, যেটাই থাকুক পজিশন থাকতেছে। এইভাবে আসতো না, এবার ধরেও রাখতে পারতাম না। আচ্ছা, এখন আপনি খামার শুরু করছেন আস্তে আস্তে, এই শুরুর তুলনায় এখন আপনার কাছে কি মনে হয় যে আমার খামারটা কতটুকু উন্নত হলো? আছে, অবশ্যই উন্নত হয়েছে, এটা তো নিজের চোখেই ধরা পড়ে যে আসলে ছিলাম একসময় ছোট, এখন বড় পরিসরে আছে। শুরুতেই বললেন 4টা গরু দিয়ে শুরু, 3টা বিক্রি, একটা মায়ের বলে দেওয়া গরুটা রেখে আজকে এই অবস্থায়। এই অবস্থা। খামারের কাজ করতেছে কতজন? এখন বর্তমান রানী খামারের পর নিয়োগ দেওয়া আছে 5 জন, মাঠে আছে ধানের জমি ঘাসের লাগানো, এর দিয়ে আছে আর 5 জন। আচ্ছা, আসলে কতগুলো গরুর পিছনে একজন করে লোক আসলে আপনার দেওয়া উত্তম মনে হয়? আসলে যেমন গাভী গরু দুধ দোহানো, ঘাস কাটা, আপনার এখানে যত্নের একটু ব্যবস্থা থাকে। একটা মানুষ দেখা যায় 8-10টা গরু দোয়াইতে পারে অনার্সে। এখন ওই গরুগুলো যদি বাইরে থেকে ঘাসগুলো কালেক্ট করে নিয়ে আসলে ওই গরুগুলো লালন করে তাহলে তো কষ্ট দর হয়ে যাবে। এই সব কিছু বিবেচনা রেখে যে আসলে আমার লোকটা আসলে কভার দিতে পারে আমার জিনিস, আর তারপর আমি ছেড়ে দিলাম, পারবে 5টা আমি দিয়ে দিলাম 10টা, আসলে তাহলে আমার জিনিস তো ঘাটতি থাকবে। সেটাই। আচ্ছা, আপনার এই খামার গড়ে তোলার জন্য কিন্তু স্থানীয়দের মধ্যে অনেকের কর্মসংস্থান হয়েছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাদের জীবনে একটা প্রভাব পড়ছে। অবশ্যই। আপনার জীবনে বা আপনার এই খামারে স্থানীয়দের থেকে কোনো প্রভাব পড়ছে কি? না না না, আসলে আপনি যদি ভালো থাকেন প্রভাব পড়ার কোনো চান্স নাই। আমার কোনো সেভাবেই নিজেকে গড়ে তুলতে হবে, খামারটা সেভাবে গড়ে তুলতে হবে, তাই না? আপনার উপজেলা তো পাশেই, উপজেলা কোনো কৃষি অফিসার বা পশু অধিদপ্তরের কোনো আমার অফিসারের পরামর্শ নিচ্ছেন? অধিদপ্তর যখন যে ভ্যাকসিন আসে, আলহামদুলিল্লাহ আগে আসে আমার খামার থেকে প্রদর্শনী হয়। ওনাদের ওখান থেকে আমার রেজিস্ট্রেশন করা আছে আমার খামার, বছরে যখন যে ভ্যাকসিন আসতেছে আমি পাবো। এবং আমার খামার এসে পানি সম্পদ যে আমাদের ম্যাডাম আছে, লিমা ম্যাডাম, আলহামদুলিল্লাহ ওনার একজন অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ, এবং যখন যা প্রয়োজন ওনার কাছে গেলে ওটা সব হয়ে যায়। ওনারা নিজে থেকেও আপনাকে পরামর্শ দিচ্ছে, আপনার প্রয়োজন হলে ওনাদের অবশ্যই, থেকে আপনি পরামর্শ নিচ্ছেন। অবশ্যই, অবশ্যই। ভাই, খামারটা যখন শুরু করছিলেন বা খামার শুরুর পরে অবশ্যই সবসময় কিন্তু মানুষ সঠিক কাজ করতে পারে না, হ্যাঁ, অবশ্যই। অনেক ভুল অনেক করছেন। ভুল হয়েছে, অনেক। কি ভুলটা আপনার সবচেয়ে যখন বেশি? আমি তখন আসলে ওইভাবে ভ্যাকসিন গুলো নিয়ম ব্যবহার করতাম না, যে খুরা রোগটা আছে, এটা খুব ভয়ানক একটা রোগ। বর্তমান লেম্পি যে রোগটা আছে, এটা একটা ভয়ানক রোগ। তো এই জিনিসগুলোর ভ্যাকসিন গুলো আমাকে যখন পানি সম্পদ অধিদপ্তর থেকে এসে দিচ্ছে, তখন তো আমি অবশ্যই অনেকটু সাশ্রয় হচ্ছি এবং অনেকটু নিরাপদে থাকতে পারতেছি। রোগ বেলায় না হলে খামারের গরু সুস্থ থাকলে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। আর গাভী গরুতে খুরা রোগটা হলে অনেক ক্ষতি হয়। আচ্ছা, খামার করতে গিয়ে যে ভুলগুলো করছেন সেগুলো থেকে শিখছেন, সবাই আসলে ভুল থেকে শেখা উচিত। And আপনার কি মনে হয় যে একটা সফল খামার গড়ে তুলতে কি কি বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে? আসলে ভালো মানের জাত, ভালো যত্ন, ভালো লালন পালন।
এইগুলো খেয়াল রাখতে হবে। সবচেয়ে বড় ব্যাপার ভালো জাতের গরু কিনতে হবে, আর আপনাকে গরুর মতোই হতে হবে। আসলে গরুর মতনই হতে হবে, কি গরুর প্রয়োজন কখন কতটুকু খাবার ঠিক মতো সব কিছু যদি মেনটেন করা যায় অবশ্যই ভালো কিছু আশা করা যায়। গরুর চাহিদাটা আপনাকে বুঝতে হবে। আপনি খামার করলেন, প্যান্ট শার্ট পরে পকেটে হাত দিয়ে ঘুরলেন, লোক দিয়ে কাজ করালেন, হবে না। নিজের শ্রম দিতে হবে। নতুন খামার করতে চাইলে আপনি কি কি পরামর্শ দিবেন কোনো খামারিকে? নতুন খামারদেরকে পরামর্শ দিয়ে থাকি সবসময় ছোট থেকে বড় হয়েছে, একবারে হট করে 10-15টা গাভী কিনলে যে শুরু করবে তার জন্য ঠিক হবে না। 4-5টা দিয়ে শুরু করুক, এবং কোন রেঞ্জের গাভীগুলো কিনবে? একবার হাই রেঞ্জের না, একবার লো রেঞ্জের না, মধ্যম কোয়ালিটি গাভীতে শুরু করবে। ইনভেস্ট খালি প্রথমত ইনভেস্ট করলে তো হবে, ইনভেস্টটা ধরে রাখতে হবে, টিকে থাকতে হবে। সেটাই, অনেকে কিন্তু ভাই দেখা গেলো 5-7 লিটার দুধের গরু কিনে শুরু করতে চায়। না, একবার 5-7 লিটার তার সংসার চলে, গরুর খরচ পড়বে। খরচ চলবে। 12 থেকে 14 লিটার দুধ হতে হবে। এই রেঞ্জের গরুগুলো কিনলে খরচ চলে যাবে। সেকেন্ড বিয়ানের গরু হতে হবে, প্রথম না হলে সেকেন্ডটা সর্বোচ্চ বেশি ভালো হয়। কারণ দুধ দোয়ানোর জন্য, পালিয়ে পুষে খাওয়ার জন্য সেকেন্ড বিয়ানের গরুগুলো সর্বোচ্চ বেস্ট আমার থিওরিতে। আগামী 5-10 বছর পর আপনি খামারটাকে কোথায় দেখতে চান? না, এটা আসলে আমি কি বলবো, এটা সৃষ্টিকর্তা উপরে নির্ভর। একটা স্বপ্ন নিয়ে খামার শুরু করছেন। মানুষের আসলে মানুষ যখন দুনিয়ার পর থাকে তার আশা আকাঙ্ক্ষা কম থাকে না, সবাই চায় আমি বড় কিছু হব। আসলে আমিও চাই এরকম কিছু। তারপরে সৃষ্টিকর্তার অনেক কিছু নিয়ামত আছে, সেগুলো তো অবশ্যই মেনে থাকতে হবে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। পরিবার থেকে সবসময় সহযোগিতা পেয়ে আসছেন? আছি আলহামদুলিল্লাহ। পরিবারের সহযোগিতা ছাড়া আসলে গড়ে তোলা সম্ভব না, পারিপার্শ্বিক সহযোগিতা অবশ্যই প্রয়োজন। আচ্ছা, আপনার এই যে যাত্রা, এই যে খামারের একটা যাত্রা, 1996-95 সাল থেকে একটা যাত্রা, এই পুরো খামারের যাত্রার মধ্যে আপনার সবচেয়ে স্মৃতিকাতর এক কোনো ঘটনা আমাদেরকে বলেন। এরকম বহুত অ্যাভেলেবল আছে, শেয়ার করেন আমাদের সাথে। অ্যাভেলেবল আছে, কারণ আমি এমন কোনো দিন সারা রাত গরু নিয়ে বসে থেকে গেছি, অসুস্থ হয়ে আছে। আসলে গরুর ফিরে আমি বাইরেতে যাচ্ছি না, গরুর কাছে সারা রাত কাটাইছি, ঠান্ডার মধ্যে সারা রাত কাটাইছি। এরকম হাজারো কিছু কাহিনী আছে। আপনার এই গল্প থেকে আমার মনে হচ্ছে আসলে খামার কোনো ব্যবসা না, এটা ভালোবাসা। এটা অরিজিনাল। যখন আসলে গরুর প্রেমে যখন মানুষ পড়ে যাবে, তখন আসলে কোনো কিছু আর ওইরকম ভালো লাগবে না। গরু এমন একটা জিনিস, সে যেখানেই থাক, তার সময় খামারে না আসবে, তার আত্মাটা ঠান্ডা হবে না। আমরা বাড়িতে একটা পোষা বিড়াল পাললে তার প্রতি যে ভালোবাসা থাকে, এটা তার থেকে অনেক বেশি কিছু। আসলে বাল বাচ্চার ছাড়া একটা আলাদা মায়ের জিনিস এটা। যত যাই গরু খামারে না আসলে তার মনের মধ্যে ওই তৃপ্তিটাই আসবে না। আচ্ছা, এই খামারটা আপনার জীবনে কি পরিবর্তন আনছে? অনেক কিছু পরিবর্তন আসছে, পুরো জীবনটাকে বদলায় দিছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি আনোয়ার, আসলে এই অনেক ডেয়ারি ফার্মের মালিক। আমাকে আসলে বাংলাদেশ না বিভিন্ন জায়গা থেকে আমাকে চেনে, জানে, শোনে। আলহামদুলিল্লাহ, হাজারো মানুষ এসে সালাম দিচ্ছে, ভাই ভালো আছেন। যে কোনো প্রান্তে যাচ্ছে, একটা আলাদা একটা মর্যাদা আছে, সেটা অর্জন করে নিচ্ছি। কোনোদিন তাকে দেখিও নি, কোনোদিন কথাও বলিনি, আসে সালাম, ভাই ভালো আছেন। হাজার 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 এরকম হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ। এই ভালোবাসাটা আসলে সব সময় সবাই পায় না। না এটা পাওয়ার জন্য একটা আলাদা লেভেলে যাইতে হবে। অবশ্যই সেটা অর্জন করে নিতে হয়। সেটা অর্জন করে নিতে হবে, না হলে আপনি এই পর্যায়ে যাইতেই পারবেন না। কথা তো প্রায় শেষ আমাদের ভাই। আপনি যে খামারটা গড়ে তুলছেন 1995 সাল থেকে, অনেক বাধা বিপত্তি, অনেক কষ্ট, কখনো কেমন হয়েছে মনে হয়েছে লস খাচ্ছেন বা ক্ষতির মুখে পড়ছেন, মনে হয়েছে খামার বন্ধ করে দেই, আবার ঘুরে দাঁড়াইছেন? বন্ধ করেছি না, কিন্তু কেমন এক সময় প্রচুর ক্ষতিগ্রস্ত পড়ছিল। আমার জীবনে সর্বোচ্চ ভয়ানক ক্ষতি, পুরা রোগে ধরে আমার একবারে মনে করেন সেই সময়, তাও 2004-5 সালে, মানে শুরুর পরপরই প্রায় 5-7 বছর আমার পরে। এমন একটা খোরা রোগ ঢুকেছিল। ঢোকার পরে মোটামুটি আমার একবারে জিরো পজিশনে নিয়ে আসছিল, যৎসামান্য কিছু আসছিল। আচ্ছা, ওখান থেকে আবার যুদ্ধ করতে করতে আল্লাহ আবার ঘুরে দাঁড়াইছেন। তার মানে আসলে ব্যবসা লাভ লস দুটি, এটা তো ব্যবসা না, এটা ভালোবাসা। যেটাই হোক, পশু পাখি এগুলো বলা যায় না কখন কি হয়, কিন্তু কিছু একটা সমস্যা হলেই যে আপনি হাল ছেড়ে দিবেন তা করা যাবে না, চেষ্টা করতে হবে, ধরে রাখতে হবে। বালা মুসিবত আসবে, সেটা আল্লাহ পাক তো বলছে আমি ঝড় দেবো, তোমরা পেলা দিবে। আসলে আমাদের চেষ্টা করতে হবে, কারণ আল্লাহ পাকের পর সম্পূর্ণ ছেড়ে দিলাম তাহলে তো হবে না।
সংগ্রহ করেন কিভাবে এই গরুগুলো? আসলে বাংলাদেশের মধ্যে গরুর জন্য বিখ্যাত কোথায়? পাবনা। বাংলাদেশের মধ্যে তার নাম পাবনা জেলার গরু। পাবনা জেলায় যে প্রান্তিক খামারিগুলি আছে, এই বিভিন্ন খামার থেকে ঘুরে ঘুরে কালেকশন করি। আপনার একদম আপনি ছোট বাচ্চা থেকে গাভী পর্যন্ত বানায় নেন না? আসলে আমি চিনি জাত, মানে আমি যতটুকু চিনি চেষ্টা করি, তো হয় গায়ে হালকা, পার্সেন্টের দিক দিয়ে ভালো থাকতে হবে। আমি এতটুকু চিনি কালেকশন করি। এই যে আমার পাশে একটা গরু দেখতে পাচ্ছি, ফ্রিজিয়ান জাতের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পূর্ণ একটা গাভী, মুন্ডি জাতের গরু। মুন্ডি। এগুলো তো ভাই রেয়ার, আপনি তো একটা না এই শেডে দেখতেছি মুন্ডি আচ্ছা, বেঁধে আলহামদুলিল্লাহ, আমার রাখছেন। কাছে 12 মাস সব সময়ের জন্য 2 4 5 7 থাকে, সব সময়ের জন্য। আপনার এখানে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী আছে? এখন বর্তমানে রানিং এ 20 প্লাস আছে, এবং আশা করা যাচ্ছে কিছু প্রেগনেন্ট আছে, এগুলো 28 30 এরকম দুধের গাভী আছে। আচ্ছা, আপনার শখের খামার, গরু কি বিক্রি করেন এখান থেকে? হ্যাঁ, বিক্রি করি। বিক্রিও করেন? বিক্রি করি। যদি আমার কোনো ক্রেতা ভাই আপনার থেকে গরু নিতে চায়, যে কোনো সময় এসে যাচাই বাছাই করে তার ভালো যদি লাগে কালেকশন করতে পারবে। আচ্ছা, আপনার নিলেই যে হবে তার কোনো প্রয়োজন নেই। আপনার নাম্বারটা একটু বলে দিন দর্শক। 01761577376। আচ্ছা, শুধু যে গরু কিনতেই আপনার এই নাম্বারে ফোন করবেন তা না, যে কোনো পরামর্শের জন্য আনোয়ার ভাই আছে। যে কোনো সময়। যে কোনো সময় ফোন দিবেন, হয়তো বাধা বিপত্তি, ব্যক্তিগত প্রয়োজন ছাড়া ফোন সবসময় রিসিভ হবে। সফলতার গল্প শুনলাম, সফলতার গল্প দর্শকদের জানালাম। আসলে কখনো কোনো সফলতাই সহজভাবে মানুষের জীবনে আসে না। আপনি সফল হতে হলে আপনাকে প্রথমে একদম কষ্টের শেষ সিঁড়িতে যেতে হবে, তারপর সেই কষ্টটাকে পার হয়ে 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 তারপর সফলতায় আসতে হবে। ছোট থেকে যে কোনো জিনিস বড় হয়। আনোয়ার ভাই সেরকম একজন সফল খামারি। আপনারা যদি সফল খামারি হতে চান, সফল খামার গড়ে তুলতে চান, কর্মসংস্থান গড়ে তুলতে চান, স্বাধীনভাবে জীবনকে চলতে চান, তাহলে আনোয়ার ভাইয়ের পরামর্শ নিয়ে সেইভাবে খামার গড়ে তুলতে পারেন। আজকে আমরা যে পরামর্শ দিলাম দর্শক আপনাদের, সম্পূর্ণই আপনাদের একটা সফল খামার কীভাবে গড়ে তোলা যায় সেই উদ্দেশ্যে। ভাই ভালো থাকবেন, আপনাকে অনেকক্ষণ সময় আপনার নষ্ট করলাম, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।